নমস্কার, বাংলা বাজারে সবাইকে স্বাগত। আমি অনিকেত চট্টোপাধ্যায়। শুরু করছি আমাদের অনুষ্ঠান মতামত। শুরুতেই বলবো যে বাংলা বাজার সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, লাইক করুন, আর সেই সমস্ত লোকজনদের প্লিজ বলুন যারা এ ধরনের অনুষ্ঠান শুনতে চায়। শুরু করছি আজকের মতামত। আজকের শীর্ষক কমরেড প্রতিকূল, এত ভ্যানতাড়া কেন? দলবদল কি নতুন কিছু? দলের মধ্যে আদর্শের জন্য মতবিরোধ বা কেবলমাত্র পদের জন্য মতবিরোধ কি নতুন কিছু? যখন সরকারটাই ছিল ইংরেজদের, মানে শাসন ক্ষমতা থেকে পুলিশ বিচার সব ছিল তাদের হাতে, তখনও স্বাধীনতা চেয়ে, পরাধীন ভারতবর্ষে স্বাধীনতা চেয়ে বা না চেয়ে বিভিন্ন রাজনৈতিক দলের মধ্যে লড়াই কি কম ছিল? নিজেদের মধ্যে ল্যাংমারামারি কম ছিল? কটু কথা বলা কি কম ছিল? এ সবই তো ছিল, স্বাধীনতার আগেও ছিল, পরেও আছে। কিন্তু একটা তফাৎ আছে। তথাকথিত দক্ষিণপন্থী দলে ধুতি খুলে নেবার থেকে শুরু করে গোঁজদার করানো, তা হতো খুল্লাম খুল্লা। তা নিয়ে আদর্শের ভ্যানতাড়া ছিল না, একেবারেই না। তখন গান্ধীজির অনুমোদিত প্রার্থী পট্টাভি সীতারামাইয়া হেরে গেলেন সুভাষ বোসের কাছে। সেবারে সেই নির্বাচনের আগে কত কেচ্ছা, কত কেলেঙ্কারি যে হয়েছিল তা লিখলে অনেকে চোখ কপালে উঠবে। কেমন কেমন সমস্ত অভিযোগ এসেছিল, পড়লে অবাক হতে হয়। তারা পরাধীন ভারতবর্ষে দেশকে স্বাধীন করার জন্য একটা সংগঠন, তার মধ্যে অত কুৎসিত লড়াই। দু তিনটে মতামত শেষ হয়ে যাবে তার বর্ণনায়। শুধু একটা কথা বলি, তার মধ্যে থেকে সুভাষচন্দ্র বসুর নামে চাকরি আর টাকা দিয়ে ভোট কেনার মতো অভিযোগ এসেছিল। হ্যাঁ, এই বাংলায় তার পাল্টা লবির নেতারা 1939 সালে তৎকালীন মেয়র, যিনি সুভাষ বসুর উল্টো দিকের শিবিরের, নিশীথ রঞ্জন সেন, তার কাছ থেকে পাওয়া তথ্য দিয়ে বলেছিলেন সুভাষ বোস কর্পোরেশনে চাকরি নিয়ে 9-6 করেছেন। এখন এটা অবশ্য ব্রিটিশরাও বলেছিল। তাদের দাবি ছিল সশস্ত্র বিপ্লবী পরিবারকে অন্যায়ভাবে ঘুরপথে চাকরি দিতেন সুভাষ বসু। হ্যাঁ, দিতেন, কিন্তু সেটা ইস্যু হয়েছিল ইলেকশনে। কতটা ইন্টেন্স ছিল দলীয় কোন্দল। কিন্তু এসবের পেছনে বিরাট করে আদর্শ ইত্যাদি তকমা লাগানোর প্রচলন ছিল না। গান্ধীজির প্রার্থী হেরে যাওয়ার পরে গান্ধীজি কোনো তত্ত্ব ইত্যাদির কথা বলেননি, বলেছিলেন সুভাষের কাছে আমার মনোনীত প্রার্থীর পরাজয় মানে আমারও পরাজয়, পিরিয়ড। এর পেছনে রাষ্ট্র, সমাজ, আসল শত্রু, নকল শত্রু, 81 পার্টির দলিল, 61 পার্টির দলিল, দক্ষিণপন্থী বিচ্যুতি, উগ্রবাম বিচ্যুতি, না, এসব পাবেন না, কিচ্ছু ছিল না। দক্ষিণপন্থী দলে এসব হয় না, কংগ্রেসে তো নয়ই, বিজেপিতেও হয় না। উনি চেয়েছিলেন প্রধানমন্ত্রী হতে, তাই দল ছেড়ে নিজের দল করেছিলেন। প্রণব মুখার্জির কথা বলছি। ইন্ডোর স্টেডিয়ামে তার হাতে চুরুটের বাক্স দিয়েছিলেন সোমনাথ চট্টোপাধ্যায়। তখন বামেরা সমর্থন করছিল ওনাকে। কিছুই করে উঠতে পারেননি, আবার কংগ্রেসেই ফিরেছিলেন। কিন্তু আদর্শ ইত্যাদির কথা বলেননি। বলেছিলেন স্পষ্ট করে আমাকে অসম্মান করা হয়েছে, বেরিয়ে এসছি। আবার বলেছিলেন যোগ দিতে চাইছি, দেশের কাজ করতে চাইছি ইত্যাদি বলে যোগ দিয়েছিলেন। মাধবরাও সিন্ধিয়ার পুত্র জ্যোতিরাদিত্য সিন্ধিয়া দল ছাড়লেন। কি বলেছেন? রাহুলের নেতৃত্বে কাজ করা যায় না, ওখানে আমার কোনো ভবিষ্যৎ ছিল না। সাফ কথা। বিজেপিতে যাচ্ছেন, এসেছেন, মন্ত্রী হবেন, রাজনৈতিক জীবনের স্থিতি আসবেই তো। একই কথাবার্তা দেখুন হিমন্ত বিশ্ব শর্মা, ক্যাপ্টেন অমরিন্দর সিং, কংগ্রেস ছেড়েছেন তো ছেড়েছেন। এমনকি শুভেন্দু অধিকারী মমতার বিরুদ্ধে চারটি কথাবার্তা বলে দল ছেড়েছেন। পশ্চিমবঙ্গের মানুষের ক্লাস ক্যারেক্টার আর বিপ্লব কিভাবে আসবে এসব নিয়ে তো মাথা ব্যথা তার ছিল না। কিন্তু কমিউনিস্ট পার্টির দলত্যাগে এই এক বিশাল ব্যাপার। দল ভাঙার আগে বা ছাড়ার আগে বা পরে বিশাল বিশাল আদর্শ, নীতি, নৈতিকতার কথাবার্তা, দলিলের পর দলিল, দলিলের পর দলিল। কাকা দলিল দিল তো পাল্টা দলিল হাজির। তুমি কোন পক্ষে, লিঙ্ক পিয়াও না বিপক্ষে, সে এক ধুন্ধুমার কাণ্ড। দেখা হলেই কমরেড লিনের পক্ষে না বিপক্ষে। লিনের পক্ষে মানে গুলি করে মারা যায়,
বা বিপক্ষে গুলি করে মারা যায়। কেবল আচ্ছা লিনপিয়াও কে? 99% জনগণের মাথায় সেসব নেই। কেবলমাত্র সিপিআই এমএল এর ভাঙন একটা ছোট ট্রাক বোঝাই হয়ে যাবে সেই দলিল জড়ো করলে। শত শত কথা তার 99% মানুষের মাথার উপরে টেরেডেকটাইলের গতিতে উড়ে যাবে, কিন্তু সেগুলো যে কোনো অর্থই রাখে না সেটা একটু দেখলেই বুঝে যাবেন। 64-তে বিরাট আদর্শের খাতিরে দক্ষিণপন্থী সিপিআই দল থেকে সিপিএম বেরিয়ে এলো, দুটো আলাদা ফ্রন্ট তৈরি হয়ে গিয়েছিল। একটা পালফ পিপলস ইউনাইটেড লেফট ফ্রন্ট, তাতে বাংলা কংগ্রেস 34টা আসন পেল, সিপিআই 16টা আসন পেল, ফরওয়ার্ড ব্লক 13টা আসন পেয়েছিল। ওদিকে ইউনাইটেড লেফট ফ্রন্ট সিপিআইএম 43টা আসন পেয়েছিল, আরএসপি 6টা আসন পেয়েছিল, সিসিআই 4টে আসন পেয়েছিল, এসএসপি বলে একটা পার্টি তারা 7টা আসন পেয়েছিল, মার্ক্সবাদী ফরওয়ার্ড ব্লক 1টা আসন পেয়েছিল। কাদা ছোড়াছুড়ি সেই সময় যা হয়েছিল, মানে বিপক্ষ কংগ্রেসের সঙ্গে কি হয়েছিল সেটা, এই দুই পালফ আর উল্ফ, ওরে বাপ রে বাপ, সাংঘাতিক। দক্ষিণপন্থী যে সিপিআই যে আসলে ইংরেজদের দালাল, সেই দলিল সামনে এনেছিল সিপিআইএম, ডাঙ্গের মুচলেকা পত্র। কিন্তু দুই জোট হাত মিলিয়ে ক্ষমতায় গিয়েছিল, তারপরেই কদিনের মধ্যে রেজাল্ট বেরোলো, দেখা গেল কারুরই ক্ষমতা নেই, দুই জোট একসঙ্গে হাত মিলিয়ে নিল। একজন হচ্ছে গিয়ে ইংরেজদের দালাল, একজন হচ্ছে গিয়ে বিরাট বিপ্লবী, হাত মিলিয়ে নিল। তাহলে এই অত দলিলের মানে কি? একই ছবি হলো দ্বিতীয় যুক্তফ্রন্টে বছরের মধ্যে, 67-69। মানে ভোট শেষ, ক্ষমতায় যেতে হবে, আদর্শের কাঁটায় আগুন, সেসব জ্বালানোটা সেই সময় থেকে চালু আছে। কমিউনিস্ট পার্টির এক গোষ্ঠীর বিরুদ্ধে আর এক গোষ্ঠীর ঘৃণা, হাতাহাতি, কোনো খুনি খুব নতুন কিছু নয়। আর এই সবটাকেই যে এক আদর্শের আড়ালে রাখা হয়, জান হাতে নিয়ে রাজনীতি করা মাওয়িস্টদের মধ্যে এই একই ছবি আছে। ওই আমাদের বিহারে, ওখানে পার্টি ইউনিটি আর সিপিআইএমএল যে লিবারেশন, তাদের যে গ্রুপ, বিনোদ মিশ্র গ্রুপ, তখন আন্ডারগ্রাউন্ড, এমন লড়াই, এমন খুনোখুনি সে ভাবা যায় না। প্রায় 17-18 জন 20 জন শহীদ হয়েছিলেন সেই সময় দুই দলের, সামনাসামনি গোলাগুলি চলছে। সিপিআইএমএল তো এখন ভেঙে কত টুকরো সে গুনার সাধ্য কারণ নেই, খুব পরিষ্কার সেগুলো সবই নেতৃত্বের লড়াই, কিন্তু তা ঢাকতে পাতার পর পাতা দলিল আর ভ্যানতাড়া দেখার মতন। এতগুলো কথা বললাম কারণ আজ আলোচনা করব এই কদিনের মধ্যে ঘটে যাওয়া দল বদল নিয়ে। 3 দলের 3 চেহারা। ধরুন এনএসজি খ্যাত ন্যাশনাল সিকিউরিটি গার্ড দীপাঞ্জন চক্রবর্তী, এনএসজি তো ব্যাস ওইটা একটা ছাপ আছে, তো বিরাট ব্যাপার। ওনার ফেসবুকে চে গেভারা ছিল, উনি খানিক বাম ঘাসা কথাবার্তা বলতেন, সেসব ফেসবুকে ছিল, সেগুলো যত্ন করে মুছে ফেলে বিজেপিতে যোগ দিয়েছেন। কিন্তু মুশকিল হলো এক্স হ্যান্ডেলে কিছু থেকে গেছে আর সেগুলোকে নিয়ে এখন বার হয়ে আসছে। তো থাক, কিন্তু উনি খুব পরিষ্কার বলেছেন যে নরেন্দ্র মোদীর নেতৃত্বে বিকশিত ভারত, বিকশিত ভারত গড়তে চান। কিভাবে গড়বেন, এনএসজিতে ছিলেন, গড়েননি, এখন গড়বেন, যাকে গড়বেন। তো সেই বিকশিত ভারতে তিনি এমপি হবেন, এমএলএ হবেন, কিছু তো পাবেন। বিজেপিতে যোগ দিয়েছেন, ল্যাটা চুকে গেছে, কিন্তু তার মধ্যে অন্য কিছু নেই। সে তো চে গেভারার ট্যাটু ছিল বিজেপির নেতা শঙ্কর ঘোষের হাতেও। একদিন হঠাৎ জানা গেল উনি বিজেপিতে গেছেন, জনসমর্থন ছিল, এমএলএও হয়েছেন। বা ধরুন মাত্র গতকাল বিষ্ণু প্রসাদ শর্মা, কার্শিয়াং এর এমএলএ, যোগ দিয়েছিলেন তৃণমূলে। মানে একেবারে সেই সাংঘাতিক গুরুংয়ের একেবারে সেই ডান হাত, যখন পালিয়ে বেড়াচ্ছে তখন উনি গোটাটা মনিটর করেছিলেন। গোর্খাল্যান্ডের দাবিতে বিরাট লড়াই, কিন্তু তিনি তৃণমূলে এসেছেন এবং জানিয়ে দিয়েছেন যে দলে যখন থেকেছি অনেস্টলি সেই দলের কথা বলেছি, এখন তৃণমূল করবো। হয়ে গেল, ফুরিয়ে গেল। কিন্তু প্রতীকুর রহমানকে দেখুন, কমরেড প্রতীকুর রহমান, আরে ভাই এত লজ্জা থাকলে সংসদীয় গণতন্ত্রের ক্যাম্পটা নাচছো কেন? এখানে দল থাকবে, দল বদল থাকবে, আদর্শ এখানে কাঁথার মতো পাল্টে নেওয়া যায়, কিচ্ছু এসে যায় না। আজকে হিসি করো, নোংরা করো, হাগু করো, পটি করো, কালকে পাল্টে নাও। কিন্তু তিনি সেই কবে থেকে ভ্যানতাড়া করেই যাচ্ছেন। কেন? ওই যে একবার বামপন্থার চাদরটা চড়ালেই একজন মার্ক্সবাদী কেন কালী পুজোয় উদ্বোধন করবে, কালী পুজোর প্যান্ডেল, সেখান থেকে তিনি কেন দল ছেড়ে অন্য দল তৈরি করবেন বা কেন অন্য দলে যাবেন, তার একটা শাস্ত্রসম্মত দলিল দরকার হয়ে পড়ে।
দুনিয়ার আর কোনো দল আছে যেখানে 102 পাতার একটা পদত্যাগপত্র দিয়েছেন দলের সাধারণ সম্পাদক, যা হলফ করে বলতে পারি সেই দলের 90% তলার সারির লোকজন পড়েইনি, অনেকে শোনেইনি। হ্যাঁ, সিপিআইএম সম্পাদক পি সুন্দরাইয়া দল থেকে পদত্যাগ করেছিলেন, 102 পাতার একটা পদত্যাগপত্র লিখেছিলেন। সেই কবে দল হিন্দুত্ববাদী শক্তির সঙ্গে আতাত করছে, এই ছিল তার অভিযোগ। আজ নয়, সেই কবে, জরুরি অবস্থার সময় যখন জনতা দল ফরমেশন হচ্ছে তখন। সেই দল আজ বলছে মমতা নাকি বিজেপিকে রাজ্যে এনেছে। দলের সাধারণ সম্পাদক তার বহু বছর আগে সেই দায় দলের নেতৃত্বের ওপরে চাপিয়ে গেছে। সেই দলের ক্ষমতা থেকে চলে যাওয়ার এতদিন পরে দল বিধানসভা লোকসভাতে শূন্য, মানুষের সঙ্গে সম্পর্কহীন। দলের রাজ্য সম্পাদক কেবল নিজের একটা সেফ আসনের জন্য হেরিয়ে মরছেন। একটা কমিউনিস্ট পার্টির সম্পাদক পীর মৌলানাকে আঁকড়ে ধরে বেঁচে থাকার চেষ্টা চালাচ্ছেন নোংরা কথাবার্তার মধ্যে, মানে একটা কোনো হাবভাবেই একটা উদ্ভট ব্যাপার, কলার ঘোষা দেখিয়ে দিচ্ছেন। সেই রাজ্য কমিটির সদস্য সেখানকে প্রকাশ্যে জানিয়ে দিচ্ছে নীতি নৈতিকতার দায় দায়িত্ব আমরা বইতে পারছি না। কি ঔদ্ধত্য! মনে হচ্ছে ক্ষমতায় আছেন স্বরাষ্ট্রমন্ত্রী, মুখ চুপ দেখে মনে হয়। মানে এটা কি? কিন্তু সেই দল আলোচনায় আছে। সেই দলের একজন রাজ্য কমিটির সদস্যকে সিপিএম ছেড়ে তৃণমূলে যাওয়ার জন্যে কত নাটক করতে হচ্ছে, যেখানে উনি সেফ বলতে পারতেন যে ওই বিজেপিকে রুখতে আমি তৃণমূলে যাচ্ছি, মনে করি যে তৃণমূল এই রাজ্যে বিজেপিকে আটকাতে পারে, এটা বলতেই পারতেন। তা নয়, পার্টিতে গণতন্ত্র নেই, পার্টিতে আমি কোণঠাসা হয়ে যাচ্ছি, আমার চিঠি কেন লিক হয়ে গেল। আরে বাবা, যাবেন তো তৃণমূলে, ওখানে আপনার চিঠি কেন, আরো অনেক কিছু লিক হতে পারে। ওখানে অত রাগ ডাক নেই, শিবির মানে শিবির। কল্যাণ মহুয়ার ঝগড়া দেখে নেবেন, সুজিত বসু সব্যসাচী দপ্তের মধুর সম্পর্ক, জেলায় জেলায় এরকম প্রত্যেক জেলায় আছে, অনেক আছে। চিঠি তো খুব ছোট ব্যাপার। দলে গণতন্ত্রের খোঁজে আপনি যদি তৃণমূলে যেতে চান, তার চেয়ে মঙ্গল গ্রহে পিৎজা পাওয়া যায় কিনা সেটা খুঁজলে কাজে দেবে। লালমোহন বাবু বেঁচে থাকলে বলছেন আপনাকে তো কাল্টিভেট করতে হচ্ছে মশাই। আপনি এই জামানাতে সিপিএম করেছেন, এসএফআই করেছেন, বেধড়ক মার খেয়েছেন, সংসারের টানাটানি আছে, এবারে বাজারে দর উঠেছে, সেফ সিট চাই কি আরো অনেক কিছু বলতে কইতে পারেন, ত্যাগব্রতের যাবজ্জীবন বোঝা হয়ে উঠছে, তো একটা সোজা কথা বলতেই পারতেন যে ওই একগাছা রজনীগন্ধা হাতে নিয়ে বললাম চললাম গোছের, এরকম কিছু একটা করতে পারতেন, আমি চললাম, হয়ে গেল। কিংবা তার চেয়ে একটু রাজনৈতিক বা বলে মানে অনেকেই তৃণমূলের অন্দরের টিকিট পেতে চায় বা নানান রাস্তা ঘুরে আপাতত অনেক হয়েছে, এবার জিরোই বলে অন্দরে সেঁধতে চান, তাদের হাতে তো একটা ব্রহ্মাস্ত্র আছে। এরাজ্যে সাম্প্রদায়িক বিজেপিকে আটকাতে পারে একমাত্র তৃণমূল। এই কথাটার সঙ্গে আদব কায়দা মেনে বলতেই পারেন যে মমতা বন্দ্যোপাধ্যায় রুখে দিতে পারেন বিজেপির রথযাত্রা। আরো একটু খেলিয়ে বলতে চান, জুড়ে দিন, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে যেভাবে তৃণমূল লড়ছে বিজেপির সঙ্গে তা প্রশংসনীয়, জুড়ে দিন। বাংলার অসংখ্য প্রান্তিক মানুষের কাছে ন্যূনতম সাহায্য পৌঁছে দেওয়ার কথাগুলো, সব দিক বজায় রাখা হলে এরপরে তৃণমূলে চলে যান। এই কথাগুলোর একটা মিথ্যেও নয়। কিন্তু তার সঙ্গে আবার দুর্নীতির বিরুদ্ধে লড়াই, প্রশাসনিক পরিকল্পনাহীনতা, দলের মধ্যে চূড়ান্ত গণতন্ত্রহীনতা, এগুলোকে জুড়তে যাবেন না কমরেড প্রতিকূল, এগুলোকে জুড়বেন না, ভারী সমস্যায় পড়ে যাবেন। আপনি যদি বিজেপিতেও যোগ দিতে চান, ফোন করুন শঙ্কর ঘোষকে, সুন্দর সুন্দর যুক্তি দিয়ে দেবেন, 2 লাইন বলবেন, চলে যাবেন। কিন্তু প্লিজ ওই আদর্শ দলীয় গণতন্ত্রের বাসি পচা পুরনো কথাগুলো বলবেন না। ওটা কমিউনিস্ট পার্টিতে থাকে না, কোথাও না। আর সেটাই সম্ভবত কমিউনিস্ট পার্টির বেড়ে ওঠা, টিকে থাকার সবচেয়ে বড় শত্রু। স্ট্রাকচারটা ভাবুন না। শ্রমিক কৃষক যারা রোজ শোষিত বঞ্চিত, তারা নিজেরা নাকি লড়ে নিতে পারবেনই না। মোকাবিলা করার জন্য দরকার এক কমিউনিস্ট পার্টির খানিকটা পৌরোহিততন্ত্র, মোল্লাতন্ত্রের মতো। কমিউনিস্ট পার্টি নাকি নেতৃত্ব দেবে এক বিপ্লবের, আর কমিউনিস্ট পার্টির নেতৃত্ব না থাকলে বিপ্লব সম্ভব নয়, চুকে গেল। এই আলোচনার অনেক বিস্তৃত পর্যায়ে আছে, সে একদিন করা যাবে। কিন্তু তলার সারিতে সরলীকরণ তো এটাই। এই আমি বহু সময় বলেছি আরএসএস বিজেপি দখল করেছে রাষ্ট্রকে। হ্যাঁ, তারা দখল করে নিতেও পারে, বদলে দিতেই পারে সংবিধান, কিন্তু ওই দল বা সংগঠনের গণতন্ত্রহীনতাই তাকে কিছুদিনের মধ্যেই শেষ করবেই। গণতন্ত্রের চর্চা ছাড়া সংগঠন বাঁচবে না, মানুষের সমাজ বাঁচবে না। গণতান্ত্রিক মূল্যবোধ এমন একটা অদ্ভুত ব্যবস্থা, এমন একটা অদ্ভুত জিনিস, যা না থাকলে একটা সংগঠন টিকে থাকতে পারে না।
সম্ভব নয়। কিন্তু সে আরেক দিনের আলোচনা। কথা হচ্ছিল কমরেড প্রতিকুরকে নিয়ে। অনেক হয়েছে, লাভ দিতে চান লাভ মারুন, মাটির সঙ্গে থাকলে মানুষের সঙ্গে থাকলে খুশি হব। বিজেপি ছাড়া যেখানে খুশি যান, ব্যক্তিগতভাবে আমার কোনো অসুবিধে নেই, সিপিএমে থাকলেও খুশি হব। আমি তো ভেবেইছিলাম যে আপনি রাগ করেছেন, অভিমানের বহিঃপ্রকাশ হচ্ছে। সোদপুরের এক তৃণমূল কর্মী নেতার সঙ্গে বাজিও ফেলেছিলাম সেই সময়, সেই প্রথম দিনে, প্রতিকূল দল ছাড়বে না। কিন্তু এখন বুঝেছি আপনি দল ছাড়ার জন্যেই এত ফালতু কথাগুলো বলছেন। দল ছাড়ার কথাটা আগে ঠিক হয়েছে, তারপরে এই কথাবার্তাগুলো আসছে। 2011-তে আপনি, 2021-এ আপনি দলে তো ছিলেন, দেখেননি সেলিম আব্বাস জড়াজড়ি? সেদিনই তো বেরিয়ে যাবার কথা ছিল। ধরে নিচ্ছি দলের মধ্যে লড়ছিলেন, লড়াই এসে থামলো ঠিক আর একটা বিধানসভা নির্বাচনের আগে। কাজেই একটা অনুরোধ, আদর্শের চাদর খুলতে যখন পেরেছেন একবার, তখন ওসব বাদ দিয়ে রাজনীতিটা মন দিয়ে করুন। আমরা বহু অকমিউনিস্ট মানুষজনের রাজনীতি নিয়ে শ্রদ্ধাশীল, সত্যি করে। এখনকার যে তৃণমূল, তার মধ্যেও এমন কিছু লোকজন আছেন যাদের সঙ্গে কথা বলা যায়, যাদের সঙ্গে আলোচনা করা যায়। কংগ্রেস নেতারা এরকম আছেন, বিজেপির একটা আলাদা বিষয়, কিন্তু তার মধ্যেও দু একজন আছেন যাদের সঙ্গে কথা বলতে পারতাম, বলি এখন। বিষ্ণুকান্ত শাস্ত্রী, কথা বললেই শ্রদ্ধা হবে, এরকম লোকজন আছে। মানুষের সঙ্গে থাকা, দুর্নীতি নয়, একটা স্বচ্ছ ভাবমূর্তি। অনেকে অনেক কাজ করেছেন, মানুষের পাশে থেকেছেন। যান না গিয়ে পরেশ পালের কাজ দেখুন, সেই এলাকায় দেখলে অবাক হবেন। বস্তির মধ্যে ওরকম একটা জনপ্রিয়তা। দেবাশিস কুমার, বস্তি এলাকায় কি জনপ্রিয়তা! কেন? ওই বস্তির মানুষগুলোর পাশে থেকেছেন। সেরকম কেউ কেউ কংগ্রেসেও আছেন, অন্য দলেও আছেন। বড় বড় কথা বলে কাজের বেলায় উল্টো কাজ করার থেকে ওসব না বলে মানুষের সঙ্গে থাকাটা অনেক জরুরি। দল পাল্টাচ্ছে পাল্টান, ভ্যানতাড়া করবেন না। যেখানেই যান, শুভেচ্ছা রইল। আপনারাও ভাবুন দর্শক, আপনারাও ভাবুন। ভাবনা চিন্তা ভীষণ জরুরি, ভাবতে থাকাটা ভীষণ জরুরি। ভাবা প্র্যাকটিস করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকে এখানেই শেষ করছি। নমস্কার।